বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব গড মাস্ট বি ক্রেজি পার্ট 2। আমার যে ভাইয়েরা এই মুভিটার প্রথম পার্ট দেখোনি তাদেরকে বলে দিচ্ছি, আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে, প্রথম পার্ট পেয়ে যাবে। আগের পার্টে আমরা দেখেছিলাম যে কালাহারি জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের কালো বুশম্যান বলে, আর একদিন একটা ক্যাপ্টেন বোতলে করে কোল্ড ড্রিঙ্ক পান করছিল এবং সেটাকে সে বাইরের দিকে ফেলে দেয়, যেটা কালাহারি জঙ্গলে বসবাসকারী এক আদিবাসী টাপাকলো পেয়ে যায়। টাপাকলো এর আগে এত সুন্দর জিনিস কখনো দেখেনি, যেটা সে তার পরিবারের কাছে নিয়ে যায় এবং তার গ্রামবাসীদেরও দেখায়। আর ওর গ্রামবাসীরা এটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল যে এই রকম জিনিস ঈশ্বর তাদেরকে কেন পাঠালো, আর পাঠালো একটাই কেন পাঠালো। আর এই গিফট শুধুমাত্র একটাই ছিল, সেই কারণে এই আদিবাসীদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছিল। টাপাকলো ভাবে এই জিনিসটা হয়তো শ্রাপিত। সে ওই বোতলটাকে পৃথিবীর বাইরে ফেলার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তাকে কি কি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল জানার জন্য আপনাকে তো প্রথম পার্টটা দেখতেই হবে। এখন আমরা শুরু করছি গড মাস্ট বি ক্রেজি পার্ট 2। আমাদেরকে বলা হয় যে শিকারীরা যখন এই শুকনো জঙ্গলে শিকার করার জন্য আসে তখন তারা বড় বড় গাড়ির সাথে একটা বড় জলের ট্যাঙ্কারও নিয়ে আসে, কারণ এখানে জলের খুব অভাব। যখন জল শেষ হয়ে যায় এদের, তখন তারা এই জায়গাটা ছেড়ে পালিয়ে যায়। আমরা দেখতে পাই এই জঙ্গলের মূল নিবাসী আদিবাসী বুশম্যানগুলোকে, তারা তাদের নিজের জীবনে বাস করছিল, খেলা করছিল, শিকার করছিল, আর এই কথাটা একদমই জানতো না যে এই দুনিয়ার বাইরেও কোনো একটা দুনিয়া হয়, যেখানে ঠগ, চুরি, জালিয়াতি, অসুখ, সমস্ত রকমের ধরনের মানুষ দেখা যায়। এখন আমরা দেখতে পাই আমাদের মহান টাপাকলোকে, সেই শ্রাপিত বোতলটা পৃথিবীর বাইরে ফেলে চলে এসেছিল। এই কাজটা করার পর তার গ্রামবাসীদের কাছে সে সত্যি করেই মহান হয়ে যায়। এগুলো অনেক কবার তাদের গ্রামবাসীদের বলে তাদের সেই সফরের সম্পর্কে, মানে তার সেই সফর সম্পর্কে, সেই সব লোক সম্পর্কেও বলে যেসব লোক তার সফরের সামনে দেখা হয়েছিল তাদের সাথে। বলে যে ওই লোকগুলোর কাছে কালো জাদু রয়েছে, যেটার সাহায্যে সে জিনিসপত্রগুলোকে লড়াতে পারে এবং আকাশে উড়তেও পারে। না জানে ওরা কোন টন্না টোটকা করে, কিন্তু ওই কালো জাদু ছাড়া তারা থাকতে পারে না। পরের দিন সকালবেলায় এই লোকগুলো খবরের কাগজ পড়ে, তাজা খবর একদম। এই লোকগুলোর কাছে তাজা খবর শুধুমাত্র একটাই হতে পারে, জানোয়ারদের পায়ের চিহ্ন, যেটার সাহায্যে তারা অনুমান করে যে চিতার কোনো সঙ্গিনীকে দেখতে পাওয়া গেছে অথবা কোনো চিতার বাচ্চা অনাথ হয়ে গিয়েছে। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ারের ভালো ভালো খবর আমাদের খবরের কাগজের মতো নয়। এখানে প্রতিদিনিয়ত খুন খারাপা, মেয়েদের সাথে খারাপ ব্যবহার, টাকা চুরি ইত্যাদি দেখা যায়। এগুলোকে সকাল সকাল পড়ে ভালো থেকে ভালো মানুষেরও মাথা খারাপ হয়ে যায়। এই মুভিটায় ভয়েস ওভার করা ব্যক্তি আমাদেরকে বলে যে বড় বাচ্চারা ছোট বাচ্চাদের শেখায় কিভাবে শিকার করতে হয়, কারণ সকালেকার খবর তো খবরের কাগজে ছেপেই গেছিল। টাপাকলো ও তার পরিবারের সাথীরা তারা শিকারে বেরিয়ে পড়ে। তখন টাপাকলোর বাচ্চারা তার কাছে যায় এবং বলে, হাত তুনে লাপ আসি থাতা করলে ইপ কোনো লুপ্পা, মানে হয় যে আমরাও তোমার সঙ্গে যাব। টাপাকলো তার বড় ছেলেটাকে তো কিছু বলে না, কিন্তু তার ছোট ছেলেটাকে বলে, তুমি যদি আমার তীর ধনুকের থেকে বড় হও তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারবে। আমরা দেখতে পাই যে টাপাকলোর ছোট ছেলেটা তীর ধনুকের চেয়ে ছোট হয়, সেই কারণে তাকে বাড়িতে থাকতে বলা হয়। আর আপনাদের জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে যে তার ছোট ছেলেকে সে যেতে কেন বারণ করলো। তাদের মতে নেকড়ে বা চিতার বাচ্চারা এই ছোট বাচ্চাদের উঠে নিয়ে যায় এবং তাদেরকে মেরে খেয়ে ফেলে, সেই কারণে তারা ছোট বাচ্চাদের শিকারে নিয়ে যায় না। এবার অন্যদিকে আমরা নিউ ইয়র্ক সিটি দেখতে পাই, যেখানে একজন সুন্দর মহিলা ভ্যাসলিনকে দেখতে পাই। এখন আপনারা বলবেন এর নাম ভ্যাসলিন কেন? কারণ এখন শীতকাল পড়েছে, শীতকালে ভ্যাসলিন নামটাই যথেষ্ট মানাবে, সেই জন্য ভ্যাসলিন নাম দিয়ে দিলাম। ভ্যাসলিনকে স্পিচ দেওয়ার জন্য আফ্রিকা যেতে হতো, তাই সে আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে সে একটা রিসর্টে থামে। অন্যদিকে আমরা দেখতে পাই টাপাকলোকে যে ফল জোগাড় করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সে রাস্তার দিকে তাকিয়ে দেখতে পায় যে একটা হাতির স্বাস্থ্য খুব খারাপ হয়ে আছে, আর সে খুব শীঘ্রই মারা যাবে। টাপাকলো তার বাচ্চাদেরকে বলে, তোমরা বাড়ি চলে যাও, আর তোমার মাকে বলো আমরা হাতির অসুখ ঠিক করিয়েই বাড়ি আসবো। টাপাকলোর বাচ্চারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, কিন্তু তাদের রাস্তায় একটা আলাদা ধরনের পায়ের নিশান বা চিহ্ন দেখতে পায় তারা। চিহ্নটা দেখতে খুব সুন্দর ছিল, সেই কারণে তারা বুঝতে পারে না এই চিহ্নটা কোন জানোয়ারে বানিয়েছে। আর তার বড় ছেলেটা সেই চিহ্নর পিছু করতে করতে তার পিছু পিছু হাঁটতে লাগে, আর তারা তাদের সামনে একটা আলাদা ধরনের জানোয়ার দেখতে পায়। টাপাকলোর ছোট বাচ্চাটা ট্রাকের নিচে ঝুঁকে পড়ে এবং দেখতে পায় সেই নিচের থেকে একটা জলের টোপ পড়ছে। এরা ভাবতো যে ভগবান রাতের বেলায়
আকাশ থেকে জল পাতার উপরে ঢালে, তারপরে তারা জল পায়। এখানে তারা নিজের চোখের সামনে চমৎকার দেখতে পাচ্ছিল। এখন বড় ছেলেটা পানির ট্যাঙ্কারের উপরে উঠে পড়ে, আর যেটা দেখে সেটা দেখে সে চমকে ওঠে, আর তার ছোট ভাইটাকেও উপরে ডেকে নেয়। এই দুই ভাইয়েরা এর আগে এত বেশি জল কোনোদিন দেখেনি। এই বাচ্চারা এটাও জানতে না যে এই দুনিয়াতে এর থেকেও বেশি জল রয়েছে। আমরা দেখতে পাই এই ট্রাকের ড্রাইভারটা যে ঘুমোচ্ছিল এতক্ষণ ধরে, সে ঘুম থেকে উঠেই গাড়ি চালু করে এইখান থেকে বেরিয়ে যায়। তারা দুজন এই ট্রাক থেকে নেমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এমনটা করা সম্ভব ছিল না, কারণ গাড়ি স্টার্ট হয়ে গিয়েছিল, গাড়ি খুব স্পিডও ধরে নিয়েছিল। দাদাটা তখন ভাইটাকে বলে, যখন এই জিনিসটার দম লেগে যাবে তখন আমরা এটার উপর থেকে নেমে বাড়ির দিকে রওনা দেব। টপাকলোকে দেখতে পাই, তারা জানতে পেরে যায় যে কি কারণে হাতিটি মারা গেছে। মাটিতে পায়ের ছাপ দেখে তারা বুঝতে পেরে যায় যে এখান থেকে বাইরের কোনো লোক এসেছিল। তো তারা এটা বুঝতে পারে না যে তারা হাতির বেকার দাঁত কেন নিয়ে গেল আর এই মাংসগুলো ছেড়ে গেল। এই মানুষগুলো সবসময় আলাদা ধরনের ব্যবহার করে। টপাকলোর সঙ্গে থাকা সেই সঙ্গীটি বলে, আমি আমার পরিবারকে ডেকে আনছি এই মরা হাতিটির মাংস খাওয়ার জন্য। টপাকলোও তখন বলে, আমিও আমার পরিবারকে ডেকে আনছি। নিজের পরিবারের কাছে যাওয়ার সময় টপাকলো তার বাচ্চাদের পায়ের ছাপ দেখতে পায়। সে তার বাচ্চাদের পায়ের ছাপ ফলো করে, আর ফলো করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তার বাচ্চাদের পায়ের ছাপ উধাও হয়ে গিয়েছিল। ওগুলো বুঝে যায় যে সেই জিনিসটা তার বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। তখন সে এই জিনিসটার পিছু করতে লাগে এবং তার সামনে আরও একটা আদিবাসীকে তখন সে দেখতে পায়। ওগুলো তাকে বলে, তুমি তোমার পরিবারকে খবর করো আর হাতিকে খাওয়া শুরু করো, ততক্ষণে আমি আমার পরিবারকে নিয়ে আসছি। এখন আমরা অন্যদিকে রিসর্ট দেখতে পাই। উকিল ভ্যাসলিন সুন্দর তো ছিলই, এবং সেই কারণে তার সামনে একটা লোক আসে এবং সে লোকটা বলে, আমি তোমাকে সম্পূর্ণ জঙ্গল ঘুরিয়ে ফেলবো 8 ঘন্টার মধ্যে। প্লেন তার কথা শুনে রাজি হয়ে যায় এবং জঙ্গল সফর করার জন্য বেরিয়ে পড়ে। সে প্লেনকে দেখে আর বলে, কি ছোট প্লেন। তখন এই লোকটা বলে, আমার কাছে এর থেকেও ছোট প্লেন রয়েছে। এবার তৎক্ষণাৎ তারা প্লেনটি স্টার্ট করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা আকাশ থেকে দেখতে পায় হাতি, জিরাফ এবং অন্যান্য জঙ্গলের জানোয়ার। এই প্লেনের ক্যাপ্টেনের ডক্টর ভারটিয়ার সঙ্গে কিছু একটা দরকার ছিল, সেই জন্য সে প্লেনটাকে জঙ্গলের মাঝ বরাবর ল্যান্ড করিয়ে দেয়। এবং ভারটিয়ার কাছে একটা ওয়্যারলেসের মাধ্যমে খবর আসে যে অন্য একটা জানোয়ার অসুস্থ হয়ে পড়েছে এবং ভারটিয়াকে সেখানে তৎক্ষণাৎ যেতে হবে। তখন ভারটিয়া প্লেনটাকে ঘুরিয়ে ফেলে, এমনভাবে ঘোরায় দেখে মনে হয় যেন কাগজের প্লেন, এবং প্লেনে উঠে পড়ে। এবং আগে ভারটিয়া খবর জানতে পারে যে আগে আবহাওয়া খারাপ রয়েছে, সেই কারণে প্লেনকে ল্যান্ডিং করাতে হবে, এবং ক্যাপ্টেন তাদেরকে উড়ে যেতে বারণ করে, কিন্তু তারা অলরেডি প্লেন স্টার্ট করে উঠতে শুরু করে দিয়েছিল, সেই কারণে তারা আর নামতে পারে না। তারা আকাশের মধ্যেখানে পৌঁছে যায়, তখন দেখতে পায় প্রচুর মেঘের কারণে তাদের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। টিয়া ভ্যাসলিনকে মদ চাই, কিন্তু ভ্যাসলিন তাকে বলে এখন মদ খাওয়ার ঠিক সময় নয়। ভারটিয়া বলে, দাও আমাকে। আর সে প্লেনের বাইরের দিকে একটু বেরিয়ে সেই প্লেনের ট্যাঙ্কে মদ ঢালে। 1 মিনিট ওয়েট করো দাদি, ও দাদি। सारे मिलके हमको पागल बना रहे हैं। আর মদ ঢালার কারণে তাদের প্লেন উঠতে তো লাগে, কিন্তু ঘন বাদল থাকার কারণে তারা উচ্চতার আন্দাজ বুঝতে পারে না। সেই প্লেনটা একটা গাছের মধ্যে আটকে যায়। যেমন তেমন করে এই লোকগুলো গাছ থেকে নিচের দিকে নেমে আসে। টিল ভ্যাসলিন বলে, আমাকে 3 ঘন্টার মধ্যে স্পিচ দেওয়ার জন্য বেরিয়ে পড়তে হবে, তুমি আমাকে রাস্তা বলে দাও, আমি হেঁটে হেঁটেই সেখানে চলে যাব। ভারটিয়া বলে, ওটা এখান থেকে অনেক দূরে, তুমি এইখান থেকে যেতে শুরু করলে 1 সপ্তাহের মধ্যেও পৌঁছাতে পারবে না। ফলে আমাদের প্লেনটাকে ভেঙে টুকরো টুকরো করে নিচে নামাতে হবে এবং নামানোর পর আবার প্রথম থেকে জুড়তে হবে। এটা করতেও অনেক সময় লাগবে। তখন তারা যেমন তেমন করে প্লেনের পার্টগুলোকে আলাদা করে নামিয়ে ফেলে। তখনই তার পা একটা জঙ্গলি জানোয়ারের ওপর পড়ে। তার নাম ছিল হানি বেজার। জানোয়ারটা একদম সাহসী জানোয়ার হয় এবং রাগের চোটে সে তাদের প্লেনের টায়ারটাকে পাংচার করে দেয় কামড়ে। রুটিয়া যখন এটাকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তখন সেই জানোয়ারটা তার পিছনে পড়ে যায়। তখন ভারটিয়া তাকে ছাড়ানোর জন্য তার পায়ের জুতো খুলে দেয় কামড়ানোর জন্য। তারা দুজন এই কাগজের প্লেনটা নিয়ে ওড়ার চেষ্টা করে, কিন্তু টায়ার পাংচার হওয়ার কারণে এই প্লেনটা স্পিড ধরতে পারছিল না। অন্যান্য বুদ্ধি প্রয়োগ করে এবং তার প্লেন থেকে তার সিটটাকে উপরে ফেলে দেয়, আর একটা পাথরের টুকরোর সাহায্যে সেটাকে ভেঙে একটা টুকরো করে ফুটো করে দেয়। আর সে তার 2টো পা বের করে ওই প্লেনটাকে স্পিড দেওয়ার চেষ্টা করে। ভ্যাসলিনকে প্লেনের জয়স্টিক হাতে দিয়ে বলে, তোমাকে এটাকে আগে পেছনে করতে হবে।
এবার আস্তে আস্তে প্লেনের স্পিড ধরে যায়, যেটার কারণে প্লেন আকাশের দিকে একটু উঠতে লাগে, কিন্তু তখন ভাড়াটিয়া সেইখানে ফুটো থাকার কারণে সেখান থেকে নিচে বারবার পড়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও সে জোর করে উপরের দিকে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাও তার ব্যর্থ হয় এবং সে নিচের দিকে পড়ে যায়। ভাড়াটিয়া সেই প্লেনটাকে ল্যান্ড করার ব্যাপারে ভ্যাসলিনকে তো কিছু বলেইনি, সেই কারণে ভ্যাসলিন প্লেনটাকে ল্যান্ডও করতে পারে না। প্লেনটাকে নিয়ে তৎক্ষণাৎ সে সেখান থেকে রফু চক্কর হয়ে যায়। ভাড়াটিয়া তার পিছু করতে থাকে। এবার অন্যদিকে আমরা দেখতে পাই টাপাকলো অনেক ঘন্টা ধরে সেই জিনিসটার পিছু করেই যাচ্ছিল, যেটা তাদের বাচ্চাগুলোকে তুলে নিয়ে গেছিল। আমরা তাদের 2 সন্তানকে দেখতে পাই টাপাকলোর, তারা জলের খুব টেস্টের কারণে কাঁদতে শুরু করে দিয়েছিল। তখন টাপাকলোর বড় বেটা জল নেওয়ার জন্য তাদের পাত্রটা নিয়ে সামনের দিকে জলের ট্যাঙ্কারের উপর ঝুঁকে কিছুটা, সে সেই ট্যাঙ্কারের ভিতরে পড়ে যায়। এবার ছোট ছেলেটা তখন তার বড় দাদাটাকে তোলার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাও তার ব্যর্থ হয়ে যায়, কারণ বড় দাদাটার ওজন বেশি ছিল। তখন সে বলে, তুমি এই ভেতরটায় চলে এসো, তারপর আমি তোমার কাঁধে পা দিয়ে সেইখান থেকে বেরিয়ে পড়বো, তোমাকে টেনে তুলে নেবো। তার আগে তারা এই জলে একটু চান করে নেয়, সেই কারণে তাদেরকে খুব মজা এবং আনন্দ পায় তারা। এরা যেমন তেমন করে এই জল থেকে তারা বাইরে বেরিয়ে পড়ে। এবার এদের খিদে লেগেছিল, সেই কারণে যখনই ট্রাকটা ফলের গাছের পিছন বা পাশ দিয়ে যাচ্ছিল, তখন তার বড় ভাইটা গাছের পাতাগুলো টেনে ধরে ফলগুলোকে ছিঁড়ে নিচ্ছিল। এমনটা করে তারা অনেকগুলো ফল জোগাড় করে ফেলেছিল, এটার কারণে তাদের খিদে মিটে যেত। এমনটা করতে করতে তাদের বড় ভাইটা গাছের ডালে লেগে নিচে পড়ে যায়। সেও তার বাবা টাপাকলোর মতো সেই ট্রাকের পিছু করতে থাকে। আমরা দেখতে পাই ভ্যাসলিনকে, যে প্লেন উড়াচ্ছিল, বুদ্ধি প্রয়োগ করে প্লেনটাকে ল্যান্ড করানোর জন্য সে একটা কি প্রেস করে, যেটার কারণে তাদের প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তা হাওয়াতে সাঁতার কাটতে লাগে। সে তখন প্যারাশুট বের করে নিচের দিকে ল্যান্ড করে যায়, কিন্তু তাদের প্লেন আরও একবার গাছের ডালে আটকে যায়। তখনই সেখানে একটা চিতাবাঘ চলে আসে, সে ভয় পেয়ে যায় এবং প্লেনের ইঞ্জিন স্টার্ট করে দেয়, আর প্লেন গোল গোল ঘুরতে থাকে। সে প্লেনটাকে বন্ধ করে এবং সেখান থেকে সে নিচে নেমে আসে। সেখান থেকে এক আদিবাসী যাচ্ছিল, তখন সে তাকে লিফট চায় এবং লিফটের বদলে তাকে কিছু টাকা অফার করে। সে তার বদলে তাকে টাকা অফার করে, কিন্তু সে টাকা নেয় না, বলে তুরা কি লোক চাকা কাকা কাকা কাকা, মানে এই টাকাটা আমার দরকার নেই, আমি তোমাকে এমনি পৌঁছে দেবো। সে তাকে সাইকেলের সামনে বসিয়ে নেয় এবং তার সাহায্য করার তরিকা দেখে আমার খুব হাসি আসে। এই সিনটা তো দেখলেই বুঝতে পারবেন। আমরা দেখতে পাই দুজন বোকা মানুষকে একে অপরকে বন্দি করার উদ্দেশ্যে ছিল, যেটার মধ্যে একজন ছিল কিউবার সৈনিক আর একজন ছিল আঙ্গোলার। আর তখনই সেখানে টাপাকলো পৌঁছে যায়। টাপাকলো তাদের এই লাঠির খেল বুঝতে পারে না, কারণ টাপাকলো এই বন্দুকগুলোকে ভাবতো একটা লাঠি বা কাঠের টুকরো, যেটা খুব ধারালো বা দারুণ দেখতে। তাদের এই খেলা করার তো সময় ছিল না টাপাকলোর, তার বাচ্চারা যেহেতু নিখোঁজ হয়ে গেছিলো, তাই সে তার বাচ্চাদেরকে খোঁজার উদ্দেশ্যে আস্তে আস্তে বেরিয়ে পড়ে। তারপর সে রাস্তায় ভ্যাসলিনকে দেখতে পায়, উঙ্গা চাকা লাকি পোপো লাকি পোপো। তার মানে সে জিজ্ঞাসা করতে চাইছে যে এই জঙ্গলে তুমি কি করছো। সে তাকে ওই বেবকুফ মানে বোকা সৈনিকগুলো সম্পর্কে বলে, কিন্তু ভ্যাসলিন তার ভাষা একটুও বুঝতে পারে না। মনে করে সে তাকে তার সঙ্গে চলার জন্য বলছে, আর হাঁটতে হাঁটতে সে সেই সৈনিকগুলোর কাছেও পৌঁছে যায়। তো ততক্ষণে প্রথম সৈনিকটা দ্বিতীয় সৈনিকটাকে বন্দি করে ফেলেছিল। যেমনটা আমি আগে বলে দিয়েছিলাম যে এরা দুজন বন্দি করেই থাকে একে অপরকে। তখনই দ্বিতীয় সৈনিকটা ভ্যাসলিনকে তার আগে ধরে এবং বন্দুকের সামনে রাখে। টাপাকলো মনে করে এরা তো অনেক বছর ধরে এই ধরনের খেল করেই যাবে, কিন্তু আমার বাচ্চাদেরকে খোঁজা আগে ইম্পর্টেন্ট। সে ভ্যাসলিনের কাছে বিদায় নিয়ে তার বাচ্চাদেরকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন বন্দি সৈনিকটা বলে, আমাকে 6 দিনের মধ্যে আমার দেশের প্লেন ধরতে হবে, তারপর 6 মাস আমাকে আবার আফ্রিকাতে নিজের সময় কাটাতে হবে। ভ্যাসলিনও বলে, আমাকে 1 সপ্তাহের মধ্যে আমার দেশে ফিরে যেতে হবে। আর দুজনে আবার লড়াই করতে লাগে হঠাৎ। তারপর ভ্যাসলিন তাদের দুজনকে বন্দি বানিয়ে নেয়, তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব করিয়ে দেয়, আর তারা তাদের জিপে বসিয়ে প্লেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দেখতে পাই ভাড়াটিয়াকে যে সেই প্লেনের পিছু করতে করতে দম লেগে নিচে বসেছিল, সেইখানে একটা বিচ্ছা এসে তার পায়ে কামড় দিয়ে দেয়।
ওঠে এবং হাঁটতে লাগে এবং একটা বালিময় পাহাড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। টাপাকলো যে সেই গাড়িটার পিছু পিছু আগে চলছিল তাকে সে তখন টাটকা খবর দেখতে পায়, মানে তাজা খবর, আর দেখতে পায় সে সেখানে কতগুলো পায়ের চিহ্ন, আর সে বুঝে ফেলে যে কেউ বিপদে পড়েছে এবং তার সাহায্যের প্রয়োজন। টাপাকলো ভাবে যে সালা আজকেই সবার সাহায্যের দরকার পড়লো, কিন্তু আমাকে তো আমার বাচ্চাদের খুঁজতে হবে। কিন্তু তার মন গলে যায় এবং সে সেই ভাড়ুটিয়ার কাছে পৌঁছে যায়। সে ভাড়ুটিয়াকে ধরে একটা মাটিতে পুঁতে দেয় এবং একটা গার্ডের রস খাওয়ায়, যেটা সাহায্যে তার তৃষ্ণা মেটে এবং সে দৌড়ে তার বাচ্চাদেরকে খুঁজতে আবার বেরিয়ে পড়ে। তখন তাদেরকে রাস্তাতে ভ্যাসলিন আর সেই দুটো বেওয়াকুফ সিপাহী দেখতে পাইছে। তখন সেই আদিবাসীদেরকে সবকিছু বলে, কিন্তু তারা বুঝতে পারে না, কিন্তু তাদের ইশারা দেখে তারা বুঝতে পারে সবকিছু। ভ্যাসলিন ভাড়ুটিয়ার খোঁজ পেয়ে যায় এবং তারপর টাপাকলো তাদের সঙ্গে বিদায় নিয়ে তার বাচ্চাদেরকে খোঁজার জন্য আবার বেরিয়ে পড়ে। আমরা দেখতে পাই ট্রাকের ড্রাইভারগুলোকে, যারা বেআইনিভাবে হাতির দাঁত পাচার করে তার মালিকের কাছে পৌঁছে দেবে। দেখতে পাই যে তারা ভুল রাস্তা দিয়ে অনেক সময় ধরে চলেছে। তখনই গাড়িটার মালিক বলে, তুমি হলে গাধাদের রাজা। সে স্টিলের কাপ কম্পাসের আগে রেখেছিল, সেই কারণে তারা কম্পাসের দিক নির্ণয় করতে পারেনি। সে তার মালিককে ফোন করে, তখন আমরা ভুল রাস্তায় 5 ঘন্টা আগে চলে এসেছি, আমাদেরকে আবার পিছিয়ে রাস্তা ঠিক করে যেতে হবে। এই ভয়ঙ্কর জিনিসটা, আলাদা ধরনের জিনিসটা থেমে গেছিল, তাই টাপাকলোর ছোট ছেলেটা সেখান থেকে নেমে সুযোগ পেয়ে দৌড়ে পালাতে লাগে আর নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। ছোট বাচ্চাটা তাজা খবর পড়ে এবং খবর পায় যে একটা নেকড়ের বাচ্চা তার আশেপাশে আছে এবং সে সেখান থেকে পালিয়ে যাওয়াটাই ঠিক ভাবে। তখনই সেখানে একটা নেকড়ে চলে আসে এবং ছোট ছেলেটা দৌড়তে লাগে, কিন্তু তার বাবা তাকে যা যা শিখিয়েছিল সব কিছুই তার মনে রয়েছিল। তার বাবা বলেছিল যে যদি তুমি হাইটে নেকড়ের থেকে বড় হও তাহলে সে তোমার কাছ থেকে সব সময় দূরেই থাকবে। সে একটা কাঠের ডাল তুলে তার মাথার ওপরে ধরে। লাক্কার বাক্কা মানে নেকড়েটা বুঝতে পারে না যে কিসের জন্য তার হাইট হঠাৎ বেড়ে গেল। নেকড়েটা বুঝতে পারে না এবং তখনই সেই ছোট বাচ্চাটা সুযোগ পেয়ে মাথায় ওটা ধরে, কাঠের টুকরোটা ধরেই দৌড়তে শুরু করে। তারপর নেকড়েটার সন্দেহ হয় যে ওর কালো জাদু কিছুটা একটা গড়বড় হয়েছে এবং তার পিছু করতে লাগে, কিন্তু একটু দূর থেকেই। এবার যেমনটা আমি বলেছিলাম যে রাস্তা 5 ঘন্টা ভুল তারা আগে চলে গিয়েছিল এবং তারা ফেরত এসে সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে তারা ভুল রাস্তায় গিয়েছিল, আর তার সেই ছোট ছেলেটা ট্রাকের সামনে চলে আসে এবং ট্রাক আওলা চেষ্টা করে বাঁচাতে পারে না, কিন্তু আমরা পরে দেখতে পাই যে তার বাচ্চাটা সম্পূর্ণ সুরক্ষিত এবং কিছু হয়নি বাচ্চাটার। নেকড়েটা ছুটতে ছুটতে সেই ছেলেটার পিছু করছিল, সে তার কাছাকাছি পৌঁছে যায়। তখনই সেই ছেলেটা আবার সেই কাঠের টুকরোটা তার মাথার সামনে তুলে ধরে, কিন্তু গাড়ি ধাক্কা লাগার কারণে টুকরোটা একটু ফেটে যায় এবং কাঠের টুকরোটা ভেঙে পড়ে। নেকড়েটা তার টোটকা বুঝে ফেলে এবং তাকে হামলা করার জন্য আগে বলে। ছোট বাচ্চাটা পাহাড়ের কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। তখনই টাপাকলোর বড় ছেলেটা ট্রাকের সামনে এসে ট্রাকটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ট্রাকটা থামে না। তখনই সে তার ভাইকে জোরে জোরে ডেকে ডাকার চেষ্টা করে। কোনো সাড়া না পাওয়ায় সে কোনো দিক বুঝতে পারে না যে সে কোন দিকে যাবে এবং তার ছোট ভাইকে খুঁজে পাবে। দেখতে পাই সেই ট্রাকটা টাপাকলোর কাছাকাছি চলে এসেছিল। টাপাকলো বুঝতে পেরে যায় যে এই ট্রাকেই তার বাচ্চারা রয়েছে। সে ওই ট্রাকটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ট্রাকটা থামে না। টাপাকলো দৌড়ে সেই ট্রাকের উপরে উঠে পড়ে এবং তার বাচ্চাদেরকে খোঁজা শুরু করে দেয়। টাপাকলো বাচ্চাদেরকে খুঁজতে খুঁজতে উইন্ডশিল্ডের সামনেও চলে আসে, কারণে ড্রাইভার ভয় খেয়ে যায় এবং জোরে ব্রেক কষে, কারণে টাপাকলো আগে গিয়ে পড়ে যায় ছিটকে। তখন তারা একটু সন্দেহ করে যে হয়তো হাতিকে মারার সময় যে দাঁতগুলো চুরি করেছি সেটা এই আদিবাসীরা দেখে ফেলেছে। তারা ভালো লক্ষণ না বুঝে তাকে তারা বন্দি বানিয়ে ট্রাকের পিছনে রেখে দেয় এবং গাড়ি চালানো শুরু করে দেয়। আমরা দেখতে পাই ভাড়ুটিয়া, ভ্যাসলিন এবং সেই দুটো বেওয়াকুফ সিপাহীদেরকেও। তখনই সেখান দিয়ে ট্রাকটা যাচ্ছিল। ভ্যাসলিন তাদের গাড়িটা দাঁড় করানোর জন্য বলে এবং গাড়িটা দাঁড়িয়ে যায় এবং তাকে হাওয়া দেওয়া পাম্প চাই। তাদের এরোপ্লেনের টায়ার পাংচার হয়ে গেছিল, যেটা হানি ব্লাজার নামক জানোয়ারে করে দিয়েছিল। তৎক্ষণাৎ টাপাকলো যাকে বন্দি করা হয়েছিল সে সেখান থেকে ঝাঁপ দিয়ে দেয় এবং সেখান থেকে নেমে পড়ে। তখন সে মেয়েটা তখন ড্রাইভারকে বলে, তোমরা এর সাথে কি করেছো? তখনই সেই স্মাগলারটা তাদেরকে বন্দি করে নেয় এবং তার ড্রাইভারকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আর তখন ড্রাইভার বলে, এখন আমরা কি করবো বস? তখন বলে ইলিগাল স্মাগলার বলে, তুমি এখানে থাকো, আমি তোমাকে ওয়াকিটকির সাহায্যে কথাই বলে দেবো। তখন সে উচ্চ পাহাড়ের উপরে উঠে তার
বসের সঙ্গে কথা বলার জন্য আগে বলে। দেখতে পাই এখানে দুজন বোকা তো ছিলই, 3 নম্বর বোকা চলে এসেছিল। তার বন্দুকটা প্যান্টে গুঁজতে যাচ্ছিল, কিন্তু বন্দুকটা ভুলে তার প্যান্টের ভেতরে ঢুকে যায় এবং তার পায়ে ভুলে গুলি চলে যায়, যেটার সুযোগ পেয়ে তারা যেমন তেমন করে সেইখান থেকে ছুটে পালিয়ে যায়। তখন ড্রাইভারটা বলে আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো, তখন না ছাড়া আমাকে ওই স্মাগলারটা মেরে ফেলবে। তখন ইলিগাল স্মাগলার দূরবীনের সাহায্যে দেখতে পাই সেই তারা পালিয়ে যাচ্ছে। তখন সে জঙ্গলে এসে আগুন লাগিয়ে দেয়। ওগুলো তার ধারালো বুদ্ধি ব্যবহার করে নিজেকে মুক্ত করে নেয় এবং এক এক করে সবাইকে মুক্ত করে ফেলে। সকলো ড্রাইভারকে বলে উঙ্গুল আঁকা কুপুচু, উঙ্গুল আঁকা কুকুচু লালা পোপো। আর জিজ্ঞেস করে তুমি আমার দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছো? ড্রাইভার তার কথা তো বুঝতে পারে না, কিন্তু ইশারার সাহায্যে বুঝতে পারে এবং বলে আমরা দুটো ছোট বাচ্চা দেখেছিলাম, তারা ওই দিকে আছে। এদের সঙ্গে বিদায় নিয়ে তার বাচ্চার দিকে এগিয়ে পড়ে। স্মাগলার এদের ওপর দূরবীনের বন্দুকের সাহায্যে নিশানা করে। তখনই ভাড়াটিয়া তাকে বন্দুকের নিশানায় নিয়ে নেয়। তখন সেই বোকা দুটো বন্দুক কুড়িয়ে নেয় এবং একে অপরকে আবার সে বন্দি বানানোর চেষ্টা করে। এই সৈনিকটা বলে ঠিক আছে, তুমি জিতে গেলে, আমিও তোমার বন্দি। ওই সৈনিকটা বলে না, আমার তোমার মতো বন্দির দরকার নেই, তুমি একটা ভালো বন্দি নও। তা দেখতে পাই টাপাকলোর বড় ছেলেটা, যেটা তার ছোট ভাইয়ের পায়ের চিহ্ন ফলো করে এগিয়ে যাচ্ছিল, সে সেই জায়গাটায় পৌঁছে যায় যেখানে তার ভাইয়ের পায়ের চিহ্ন অদৃশ্য হয়ে গিয়েছিল বা মিলিয়ে গেছিল। বুঝে ফেলে যে সে এই পাহাড়েই কোথাও লুকিয়ে রয়েছে। তাকে জোরে জোরে ডাকতে লাগে, আর সে দেখতে পায় সেই নেকড়েটাকে, যে তার ছোট ভাইকে খাওয়ার জন্য খুব উৎসাহিত ছিল। তাকে পাথরের বাড়ি মেরে সেইখান থেকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এবং তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা পেয়ে যায়। ছোট ভাইকে খুঁজে পেয়ে সে তার নিজের গলায় জড়িয়ে জাপটে ধরে। আমরা দেখতে পাই সেই বোকা দুটো সৈনিক, যে তারা সেই প্লেনটাকে তাদের জিপের উপরে রেখে প্লেনটাকে স্পিড দেওয়ার চেষ্টা করছিল। এই চেষ্টাটা সম্পূর্ণরূপে সফল হয়েছিল, যেটার কারণে ভ্যাসলিন আর ভাড়ুটিয়া তাদের রিসর্টের দিকে এগিয়ে যায়। প্রথম সিপাহী দ্বিতীয় সিপাহীকে বলে এইখান থেকে গিয়ে পাহাড়ের উদ্দেশ্যে সোজা চলে যাও, তো তুমি তোমার জিপ দেখতে পেয়ে যাবে, সাহায্যে তুমি তোমার আড্ডায় পৌঁছাতে পারবে এবং তোমার দেশে ফিরে যেতে পারবে। আমরা দেখতে পাই টাপাকলোকে, যে তার বাচ্চাদেরকে খুঁজছিল, তার সামনে তার 2 বাচ্চা চলে আসে। তারা এসে তখনই তাকে গলাতে জড়িয়ে ধরে, আর এই সিন দেখে আমারও মনটা গলে গেল। এই মুভিতে কিছু হোক না হোক, কিন্তু একটা জিনিস বোঝা যায় যে বাবার উপর সন্তানদের জন্য ভালোবাসা। তো এতটা শিখিয়েছিল যে এই জঙ্গলে, জল ছাড়া জঙ্গলে কিভাবে তার বাচ্চারা বসবাস করবে। আমাদের মতো আধুনিক লোকেদের কাছে শিক্ষার গুরুত্ব কিছু আলাদা, এই আদিবাসীদের জন্য শিক্ষার গুরুত্ব আলাদা। এটা যদি আমার মন থেকে বলি, তাহলে আমি বলতে চাই যে মানুষেরা এমনটাই হয়েছিল প্রথমের দিকে, যে আমার নজরিয়া থেকে বললে আমি বলছি, আমার নজরিয়া থেকে দেখতে গেলে আমি বলছি ভগবান আমাদেরকে এমনভাবে বানিয়েছিল যে পৃথিবীতে আমরা এমনভাবেই বাস করি, লাফানো ঝাঁফানো, শিকার করা আর নিজের পেট ভরে ঘুমিয়ে পড়া। আমি যদি ভুল হয় তাহলে আমাকে ঠিক করিয়ে দিয়ে তোমরা কমেন্ট করতে পারো। আমরা আধুনিক জীবন তো যাপন করছি, কিন্তু তার সাথে সাথে আমাদের এর ভরপাইও করতে হচ্ছে। 100 ধরনের রোগ, ক্যান্সার, করোনা ভাইরাস ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আলাদা আলাদা অসুখ। তো এই আদিবাসীদের কাছে না আছে কোনো আধুনিক জীবন আর না আছে কোনো অসুখ। দেখা গেল যে আমরা আধুনিক জীবনযাপন করলেও মাথায় চাপ নিয়ে বসবাস করছি, কিন্তু এই আদিবাসীরা কোনো চাপ ছাড়াই নিজেরাই খুশি খুশি নিজেদের জীবনযাপন করছে। আমার মনে হয় আমি একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম, আপনারা বোর হয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।